রাত পোহালেই পয়লা বৈশাখ, বাংলা নতুন বছরের শুভারম্ভ। তোমাদের সবাইকেই তাই নতুন বছরের শুভেচ্ছা বন্ধুরা। আজ স্পেশাল দিনে তোমাদের জন্য থাকছে একটা স্পেশাল ঘটনা। এটা দৈবিকও নয়, ভৌতিকও নয়, এটা অলৌকিক ঘটনা। কি সেই মন্ত্র যার জোরে আত্মরক্ষা পেয়েছিলেন নিত্যানন্দ সাধু? ঘটনাটি শেয়ার করেছে হেনা চট্টোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা আগেভাগে লাইক করে দাও, আর যদি সাবস্ক্রাইব করা বাকি থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। না হলে কিন্তু শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি ঘটনাগুলি তোমাদের মিস হয়ে যেতে পারে। এবারে শুরু হচ্ছে পয়লা বৈশাখের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার অমিতদা, আমি বর্ধমান পালা রোড মামুদপুর থেকে হেনা চট্টোপাধ্যায়। আজ একটা দুর্দান্ত ঘটনা নিয়ে এলাম অলৌকিকের ময়দানে। ঘটনা শুরু করার আগে একজনের কথা বলে নেওয়া দরকার, কারণ এই ঘটনার সঙ্গে ও ওতপ্রোতভাবে যুক্ত। ওর নাম দীপু মুখার্জি। আমারই বন্ধু হয়। বন্ধু হলেও আমাকে কাকা বলে ডাকে। যে সময়ের কথা বলছি তখন রোজ দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা দাবা খেলতাম। আবার সন্ধ্যের পর দুজনে মিলে চলে যেতাম আমাদেরই পাশের গ্রামে শাহাপুর আশ্রমে। অনেক ভক্তবৃন্দ আসতেন সেখানে। পাশের গ্রাম থেকে মানুদা বলেও এক ভদ্রলোক আসতেন। সবাই মিলে আমরা হরিনাম সংকীর্তন করতাম। শিবরঞ্জনী, ভীম ফলশ্রী, ভৈরবী, নানান সুরে নানান রাগে সংকীর্তন হতো। পুরো মুখরিত হয়ে উঠত আশ্রম প্রাঙ্গণ। এরপর গান কীর্তন সব শেষ করে আমরা একটু গল্পগুজব করতাম। তারপর একটু রাত হলে যে যার বাড়িতে ফিরে যেতাম। তখন ওই আশ্রমে একজন সাধু থাকতেন। বেশ উঁচু লম্বা, দুধে আলতা গায়ের রং, মুখ ভর্তি দাড়ি গোঁফ। দেখলেই মনে হতো কোনো দিব্য পুরুষ। তার ব্যাপারে একদিন আমাদের সেই মানুদা একটা কথা বলেন আমাদের। বললেন, আশ্রমে যে সাধু বাবাকে দেখো সে কিন্তু যে সে সাধু নয়, একজন খাঁটি দিব্য পুরুষ উনি। অনেকদিন ধরেই আমি ওনাকে চিনি। অনেক অলৌকিক ক্ষমতা আছে ওনার। নির্জলা উপোস থেকে ঘর বন্ধ করে টানা ৩-৪ দিন ধ্যানে বসে থাকতে পারেন। দেহের থেকে আত্মাকে বের করে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারেন। ওই সময় ওনার ঘরে যাওয়া নিষেধ থাকে। আমি একদিন নিজের চোখে একটা জিনিস দেখেছি, তোমরা তখনও আসোনি। আমি এসে দেখি আশ্রম পুরো ফাঁকা। সেবাই ২-১ জন ভক্ত আছেন, কিন্তু সেই সাধু বাবা কোথাও নেই। এদিক ওদিক অনেক খুঁজলাম ওনাকে, কিন্তু কোথাও পেলাম না তাকে। আমি তখন ভাবি যে শরীরটাই খারাপ নাকি ওনার, বয়স তো হয়েছে। এই ভেবে ওনার ঘরের দিকে আমি এগিয়ে গেলাম। দরজাটা সামান্য একটু খোলা ছিল, তাই কোনো আওয়াজ না দিয়েই উকি দিলাম ওই ঘরে। কি বলবো ভাই তোমাদের, যা দেখলাম জীবনে এমন জিনিস কখন চোখে দেখিনি আমি। দেখি মাটি থেকে তাও প্রায় ৫-৭ ফুট শূন্যে উঠে পদ্মাসনে ধ্যান করছেন বাবা। মুখে কোনো শব্দ নেই, কিন্তু হালকা একটা আলো নিঃসৃত হচ্ছে ওনার দেহ থেকে। ওই দেখে তো আমার চক্ষু একেবারে ছানা বড়া। সেদিন আমি বুঝেছিলাম যে উনি যে সে সাধু নন। তারপর একদিন সুযোগ বুঝে আমি ওনাকে কটা কথা জিজ্ঞেস করেছিলাম। তার উত্তরে উনি বলেন, এসব আর এমন কি, আমি জীবনে এমন এমন জিনিস দেখেছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। এমন কিছু মানুষের সান্নিধ্যে থেকেছি যাদের অলৌকিক ক্ষমতার কোনো সীমা ছিল না। জীবনে আমি অনেক সাধুসঙ্গ করেছি,
হিমালয়েও গিয়েছি। সেখান থেকে অনতি দূরে একটা আশ্রমে ছিলাম কিছুকাল। সেখানে একজন সন্ন্যাসিনী থাকতেন, আপাদমস্তক কাপড়ে ঢাকা। লোকজনেরা বলতেন ওনার বয়স 70-75 কম নয়। তো উনি আমাকে যে ঘরে থাকতে দিয়েছিলেন তার জানলার পাশেই ছিল একটা পেঁপে গাছ। গাছটার জন্য জানলাটা ঠিক খোলা যেত না, ঘরে আলো আসতো না। তখন আমি একদিন ওনাকে কথায় কথায় বলি, এমন জায়গায় গাছটা হয়েছে না, খুব অসুবিধে হয়, জানলাটাও খোলা যায় না, পুরো অন্ধকার হয়ে থাকে ঘরটা, আরো অন্তত হাত দেখ দূরে হলে ভালো হতো। কথায় কথায় এই কথা জানিয়েছিলাম আমি, কিন্তু বললে বিশ্বাস করবে না, পরদিন ঘুম থেকে উঠে দেখি 2-1 হাত নয়, জানলার থেকে প্রায় 10 হাত দূরে সরে গিয়েছে ওই গাছটা। অথচ মাটি খোঁড়ার কোনো চিহ্ন মাত্র নেই। দেখে মনেই হচ্ছিল না যে গাছটা কাল রাত অবধি এই জানলার পাশেই ছিল। মনে হচ্ছিল যেন গাছটা বুঝি এখানেই গজিয়েছে। কিভাবে উনি এটা করলেন সেটা আমায় আজও ভাবায়। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সহজভাবে উনি কোনো উত্তর আমাকে দেননি। শুধু জানিয়েছিলেন যে মন্ত্র বলে উনি সরিয়েছিলেন। এরপর থেকে আমার কৌতূহল অনেক গুণ বেড়ে গিয়েছিল যে মন্ত্র বলে এত কিছু করা যায়। একটা আস্ত গাছকে না উঠিয়ে এত দূরে সরিয়ে দেওয়া যায়। তারপর একদিন একটা ঘটনা ঘটেছিল। উনি ঘরে কাপড় বদলাচ্ছিলেন, আমি ওনার ঘরের সামনে দিয়ে তখন যাচ্ছিলাম। হঠাৎই আমার সঙ্গে ওনার চোখাচোখি হয়। আমি তো লজ্জা পেয়ে যাই। একেবারে পরিপূর্ণ যৌবনা, অপূর্ব শ্রী, যেন অষ্টাদশী কোনো কুমারী মেয়ে। উনি যে সত্তরোর্ধ্ব একজন বৃদ্ধা, কেউ সে কথার বিশ্বাস করবে না। তখন উনি আমাকে হাতছানি দিয়ে ঘরে ডাকলেন। স্বাভাবিকভাবেই আমি তো হতবাক হয়ে গেলাম যে এই অবস্থায় উনি আমাকে ঘরে ডাকছেন কেন। আমি ওনাকে শ্রদ্ধা করি, মা বলে ডাকি। আমার মনটা কেমন যেন কিন্তু কিন্তু করতে লাগলো। তো যাই হোক, উনি ডেকেছেন আর আমি না গেলে হয়। আমি ইতস্তত করতে করতে তারপর ঢুকলাম ওনার ঘরে। আমি ঢোকার পর উনি দরজাটা পুরো দিয়ে দিলেন। আমার বুকটা তখন কেমন যেন ধরাস ধরাস করতে লেগেছে। আশ্রমে এত লোকজন, যদি খারাপ কিছু হয় আমায় তো আর আস্ত রাখবে না তারা। তো এরপর উনি আমাকে বসতে বললেন, বলে নিজেও কাপড়টা বদলে নিয়ে বসলেন ওই চৌকির এক ধারে। তারপর বললেন, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তবে শঙ্কিত হয়েও না, এমন কিছুই হবে না। তবে আজ আমি তোমাকে এই আশ্রমের ব্যাপারে আর আমার ব্যাপারে কিছু জানাতে চাই। এই আশ্রমে যাদের দেখো তারা কিন্তু সবাই সাধু নয়। সাধুর বেশে বেশিরভাগই ভণ্ড। ওদের নজর থেকে বাঁচার জন্যেই সবসময় আমি নিজেকে কাপড়ের আড়ালে লুকিয়ে রাখি। যদিও আমায় ওরা কিছুই করতে পারবে না, সে ক্ষমতা ওদের নেই। তবে তুমি কিন্তু সাবধানে থেকো। চলার পথে এমন অনেক মানুষ পাবে যাদের দেখে বা যাদের কথা শুনে তোমার ভালো মানুষ বলে মনে হতে পারে, কিন্তু জানবে জীবনে ভালো মানুষ পাওয়া সাধনায় সিদ্ধি লাভ পাওয়ার সমান, অতি দুর্লভ। তাই আজ আমি তোমাকে কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি, কিছু গুপ্ত বিদ্যা, যা ভবিষ্যতে তোমার কাজে লাগতে পারে। বলে উনি আমাকে কিছু মন্ত্র আর কিছু ক্রিয়া প্রক্রিয়ার কথা বললেন। তারই মধ্যে একটা মন্ত্র বলেছিলেন যেটা আত্মরক্ষার কাজে ব্যবহার করা হয়। বলেছিলেন, যদি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়ো যার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, মৃত্যু নিশ্চিত, তখনই একমাত্র এটা করবে। কারণ এই মন্ত্র জীবনে কিন্তু একবারই কাজ করবে।
ডান হাতের মুঠোয় এক মুষ্ট ধুলি নিয়ে এই মন্ত্র পাঠ করে নিক্ষেপ করবে শত্রুর উপরে। বিপদ মুক্তি তোমার হবেই হবে, সাক্ষাৎ মৃত্যু পর্যন্ত পরাজিত হবে তোমার সামনে। এমনই ধার এই মন্ত্রের, বুঝেছ? বলে সেই মন্ত্রটি উনি আমাকে দিলেন। দু লাইনের ছোট্ট একটা মন্ত্র, কিন্তু তার যে কি ভীষণ ক্ষমতা, যেদিন সেটা আমি ব্যবহার করেছিলাম সেই দিনই প্রত্যক্ষ করেছিলাম। তো এরপর আরো কিছুদিন ওখানে কাটিয়ে আমি ফিরে এলাম আমাদের শাহপুর আশ্রমে। এখানে এসে দিব্যি ঠাকুর সেবা করছি। যেটুকু যা শিখেছি তাই দিয়েই মানুষের কাজকর্ম করছি। তারপর একদিন একটা দরকারে আমি একটু কলকাতা গিয়েছিলাম, কয়েকটা পুজো জিনিস কিনতে হতো। তো সেসব কিনে যখন ফিরছিলাম তখন বিকেল হয়ে গিয়েছে। হাওড়ায় এসে এরপর গাড়ি ধরব। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, এমন সময় দুটো ছেলে আমাকে দেখে এগিয়ে এলো। বয়স ওই 25-26-এর বেশি না। এসে দুম করেই আমার পায়ে লুটিয়ে পড়ল। আমি তো অবাক যে কারা এরা, কি ব্যাপার। ছেলে দুটো তখন কাকুতি মিনতি সুরে আমাকে বলল, ঠাকুরমশাই, আমাদের একটু দয়া করুন, খুব বড় বিপদে পড়েছি আমরা। আজ অমাবস্যা, আমাদের মন্দিরে আজ কালী পুজো। যে দুজন পুরোহিতের পুজো করার কথা ছিল তাদের মধ্যে একজন আসতে পারবে না জানালেন। তাই যদি আপনি একটু সাহায্য করে দেন খুব উপকার হয়। না হলে যে পুজোটা হবে না ঠাকুর মশাই, একটু চলুন না আমাদের সঙ্গে, চলুন না। আমি তো পড়লাম খুবই ফাঁপড়ে। চিনি না, জানি না, কোথায় যেতে হবে তাও তো কিছু জানি না। আমি তখন ওদের অনেক করে বললাম, বোঝালাম যে আমাকে এখনই ফিরতে হবে, আমায় ক্ষমা করো তোমরা। কিন্তু তবুও ওরা নাছোড়বান্দা, কিছুতেই ছাড়বে না, চলুন না। তো শেষমেশ আমি রাজি হয়ে গেলাম। তারপর ওরাই একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে চলল। কোথা কোথা দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। ইতিমধ্যেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। তারপর একটা মন্দিরের কাছে এসে রিক্সাটা দাঁড়ালো। একেবারে নিস্তব্ধ নির্জন জায়গাটা, অন্ধকার, একদম অচেনা জায়গা। আগে কোনোদিনও এদিকে আসিনি আমি। তো এরপর রিক্সা থেকে নামলাম আমি। রিক্সাওয়ালাকে ওরা ভাড়া মিটিয়ে দিল। রিক্সাওয়ালা লোকটি চলে গেল। তারপর ছেলে দুটো আমাকে নিয়ে গেল এই মন্দিরের ভেতরে। গিয়ে দেখি ভেতরে মা কালীর মূর্তি, রক্ত জবার মালা, সিঁদুর, নৈবেদ্য, আরো নানান উপকরণ সাজিয়ে একজন তান্ত্রিক গোছের লোক পুজো করতে বসেছেন। গায়ে ওনার রক্ত বস্ত্র, কপালে তিলক, কিন্তু গায়ে কোনো পইতে নেই। আমি তো বেশ অবাক হয়ে গেলাম। পইতে নেই অথচ পুজো করতে বসেছেন। তো এরপর ছেলে দুটো ওনাকে বলল, এই যে বাবা, এনাকে নিয়ে এলাম। গলায় রুদ্রাক্ষের মালা দেখলাম, মনে হলো সাত্বিক মানুষ, তাই ধরে নিয়ে এলাম। তখন তিনি আমাকে বসতে বললেন পাশে। আমার কপালেও একটা সিঁদুরের টিকা পরিয়ে দিলেন। তারপর ওই ছেলে দুটোকে চোখ দিয়ে কি ইশারা করলেন কে জানে, ছেলে দুটো এরপর চলে গেল। তখনও কিন্তু আমি ওদের মতলবটা বুঝিনি, না হলে তক্ষুনি পালাতাম ওখান থেকে। তো যাই হোক, এরপর আমি বসে বসে পুজো দেখতে লাগলাম। ওনারও হাতে হাতে একটু সাহায্য করতে লাগলাম। তারই মধ্যে এদিক ওদিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছিলাম অনেক দিনের পুরনো মন্দির হবে। জায়গায় জায়গায় রং চোটে ইট সুরকি দেখা যাচ্ছে। এমন সময় আমার চোখ যায় খানিকটা দূরে মাটিতে একটা হাড়ি কাঠ পোতা, তারই পাশে রাখা একটা বিশাল খড়গ। সদ্য মনে হয় ওতে ধার দেওয়া হয়েছে, চকচক করছে ফলাটা। বুঝতে পারলাম যে তার মানে বলি হবে, কিন্তু বলির কোনো উপকরণ সাজানো নেই।
কিছুক্ষণ পর দেখি এরপরই ছেলে দুটো আবারও এলো, সঙ্গে ওদেরই মতো আরো দুজন, মোট 4 জন। ওরা এসে 4 জনই এরপর আমাকে জাপটে ধরলো, তারপর টেনে হিচড়ে আমাকে নিয়ে চললো ওই হাড়ি কাঠের দিকে। এতক্ষণে ওদের মতলবটা আমি টের পেয়েছি, কিন্তু সেটা বুঝতে যে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ওরা কাপালি, আমাকে নরবলি দিতে চায়। ওরা আমার রক্তে ধুয়ে দিতে চায় ওই মন্দিরের বেদি। আমি তো তখন চিৎকার করতে লাগলাম, ওদের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, পালানোর চেষ্টা করতে লাগলাম। বললাম, কি হলো, কি করছো তোমরা, কি করছো এসব, ছাড়ো আমাকে, কি করছো কি তোমরা এসব? হ্যাঁ, ওরা আমার কোনো কথা শুনলো না, আমাকে নিয়ে গিয়ে ফেললো ওই হাড়ি কাঠের সামনে। তারপর চাপটে ধরে হাড়ি কাঠে আমার গলাটা ঢুকিয়ে দিয়ে খিলটা আটকাতে গেল। আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। আর যে মাত্র কয়েক মিনিটই অবশিষ্ট আমার জীবনে, সেটা আমি ভালোই অনুমান করতে পারছিলাম। আসন্ন মৃত্যুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলে কি যে অনুভূতি হয় জীবের, সেটা আমি ভালোই উপলব্ধি করতে পেরেছিলাম। তখন মনে মনে তখন একে স্মরণ করছি, ওকে স্মরণ করছি, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। এমন সময় হঠাৎই আমার মনে পড়ে গেল সেই আশ্রমের ওই সন্ন্যাসিনীর কথা। তিনি আমাকে বলেছিলেন, যদি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়ো যার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, মৃত্যু নিশ্চিত, তখনই একমাত্র এটা পড়বে। কারণ এই মন্ত্র জীবনে কিন্তু একবারই কাজ করবে। ডান হাতের মুঠোয় একমুষ্ট ধুলি নিয়ে এই মন্ত্র পাঠ করে নিক্ষেপ করবে শত্রুর উপরে। বিপদ মুক্তি তোমার হবেই হবে, সাক্ষাৎ মৃত্যু পর্যন্ত পরাজিত হবে তোমার সামনে। এমনই ধার এই মন্ত্রের, বুঝেছ? আমি তখন ওই ধস্তাধস্তির মধ্যেও কোন রকমে একমুষ্ট ধুলো নিয়ে পাঠ করলাম ওই মন্ত্র। করেই সেটা ছুড়ে দিলাম ওদের দিকে। ওই ধুলো ওদের গায়ে পড়তেই ওরা 4 জনেই বিকট চিৎকার করে মাটিতে পড়ে গেল। ফাটা কাটার মতো ছটপট করতে লাগলো সবাই। সেই কাপালিকও ততক্ষণে উঠে এসেছে আসন ছেড়ে। ওর গায়েও সেই ধুলোর অবশিষ্টটা আমি নিক্ষেপ করলাম। সেও ওদের মতোই চিৎকার করে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো, যেন কেউ ফুটন্ত তেল ঢেলে দিয়েছে ওদের গায়ে। তারপর আমি এক মুহূর্ত একটু ধাতস্থ হয়েই উঠে দৌড় দিলাম ওখান থেকে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়চ্ছি। পেছন থেকে তখনও শুনতে পারছিলাম ওদের আর্তচিৎকার। তবে শেষ অবধি ওদের কি হয়েছিল তা আমি জানি না, জানার কোনো ইচ্ছেও আমার ছিল না। এভাবে প্রাণপণ দৌড়তে দৌড়তে মেন রোডে এসে পৌঁছলাম। তারপর একটা রিক্সা ধরে এলাম হাওড়া স্টেশনে। রিটার্ন টিকিট কাটাই ছিল, উঠে পড়লাম ট্রেনে। তখনও আমার বুকটা ধরাস ধরাস করছিল। এখানে যখন পৌঁছলাম রাত তখন প্রায় 10টা। তো মানুদা সব কথা শেষ করতে না করতেই সে নিত্যানন্দ সাধু এসে বসলেন আমাদের পাশে। বললেন, কি হে, কিসের এত গল্প চলছে? আমরা তখন বললাম, আপনারই কথা হচ্ছিল, আপনার সঙ্গে নাকি এরকম এরকম ঘটনা ঘটেছিল। উনি তখন বললেন, একেবারে হুবহু সত্যি ঘটনা। এখনো মনে পড়লে আমার বুকটা ধরাস ধরাস করে। সেই সন্ন্যাসিনীর দেওয়া সেই মন্ত্র বলে সেদিন বেঁচে গিয়েছিলাম আমি। আজ যে আমি বেঁচে আছি সে শুধুমাত্র ওনার জন্যই। কোটি কোটি নমন ওনাকে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। ঘটনাটা পড়তে গিয়ে আমি যেন নিজেই সেই জায়গায় চলে গিয়েছিলাম। চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যেন পুরো ব্যাপারটা। দারুণ দারুণ ঘটনা।
তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এমন ঘটনা যদি তোমাদের কাছেও থাকে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও, লিখতে পারলে লিখে, না হলে ভয়েস মেসেজ করে। আর এবারে গত এপিসোডে সুপ্রিয়া দাস লিখেছে, খুব আনন্দ হচ্ছে আজ তোমার ভয়েস টাইমে শুনতে পাচ্ছি বলে। আশিস করে লিখেছে, তোমার কণ্ঠে ঘটনা ফাটাফাটি। মায়াদি লিখেছে, ভাই খুব ভালো লাগলো, জাস্ট অসাম লাগে তোমার ভয়েস আর তোমার বলার স্টাইল। মৌসুমী মুখার্জি লিখেছে, ঘটনাগুলো অসাম হবেই, তাই আগেই কমেন্ট করলাম। মৃদঙ্গ বিশ্বাস লিখেছে, ভাই কোনো দৈবিক ঘটনা বা পুনর্জন্মের ঘটনা থাকলে শুনিও। হ্যাঁ আছে, পুনর্জন্মের একটা ফাটাফাটি ঘটনা আছে, খুব তাড়াতাড়ি শোনাবো। তো এছাড়াও আরও কমেন্ট করেছ গীতাদি, প্রদীপ সেন, অর্কপ্রভ নস্কর, রিপন, অমিতা ঠাকুর, সুদেশা সিংহা রয়, মনীষা বিশ্বাস, সোমা মুখার্জি, সুমিতাদি, জয়া বণিক, কৃষ্ণা হালদার, স্বপ্না বাজাল, গণেশ ঘোষ, চিত্রা দেবনাথ, তাপসী দাস কুড়ি, বিপাশা রয়, রূপসী গাঙ্গুলি, অরবিন্দ বড়াল, সায়ন কর্মকার, বর্ষা চ্যাটার্জি সহ অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রাত 10টায় আরও একটা রোমাঞ্চকর অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। নতুন বছর সবার খুব ভালো কাটুক। ধন্যবাদ।